যেহেতু বিহার থেকে শুরু হয়েছে, আমাদের বিহার আমরা পশ্চিমবাংলা একদিক থেকে লাভবান। বিহারের কাছে আগে কোনো রেফারেন্স ছিল না, পুরো ধাক্কাটা বিহারের ওপরই এসে পড়েছে প্রথম। তো বিহার সেটা কতটা সামলাতে পারছে না পারছে সেটা আপনাদের সামনে আছে, সে ব্যাপারেও কিছু বলবো। কিন্তু বিহারের অভিজ্ঞতাটা পশ্চিমবঙ্গের জন্য কাজে লাগবে, গোটা দেশের জন্য কাজে লাগবে। তো এই পুরো এসআইআর ব্যাপারটা আমার মনে হয় সবার আগে যেটা বোঝা দরকার, সেটা আমরা মোটামুটি অনেকেই বলছি এখন, যে আসলে এর আগে এসআইআর কখনো হয়নি। যেটা বলা হচ্ছে 2022 2002 হয়েছে, 3 হয়েছে, এটা কোনোটা এসআইআর ছিল না। এসএসআর হতো, স্পেশাল সামারি রিভিশন, অথবা আইআর হতো, ইন্টেন্সিভ রিভিশন। একটা গোটা রাজ্য জুড়ে বা গোটা দেশ জুড়ে একটা বিশেষ এই ধরনের ইন্টেন্সিভ রিভিশন হবে, এই ব্যাপারটাই নতুন, মানে শব্দটাই নতুন। আর শব্দটা যদি অর্থ খুঁজতে যায় তাহলে অর্থটা তো সম্পূর্ণ নতুন। তো যেটা এসআইআর করছে, আমরা যেটা দেখলাম হঠাৎ করে, যে এসআইআর বেসিক্যালি নাগরিকত্ব এবং নাগরিক এবং ভোটার এই দুটোকে মিশিয়ে দিয়েছে, এবং ওরা এটাকে সংবিধানের অপব্যাখ্যা করে এটা দাঁড় করাচ্ছে। ওরা বলছে যে সংবিধান যেটা বলেছে যে ভোটার ভোট দেবে, নাগরিক ভোট দেবে, এটা তো ঠিক কথা, যে ভোট দেয় নাগরিকই ভোট দেয়, যে নাগরিক নয় সে ভোট দেবে না। তো তাহলে এবার ইলেকশন কমিশন বলছে তাহলে আমাকে যদি ভোটার লিস্ট বানাতে হয় তাহলে সবার আগে আমি চেক করবো নাগরিক কে আর নাগরিক কে নয়। তাহলে নাগরিকত্ব চেক করাটা আমার কাছে পূর্ব শর্ত একটা ভোটার লিস্ট তৈরি করার। এটা হচ্ছে ইলেকশন কমিশনের ব্যাখ্যা, এবং ইলেকশন কমিশনের এই ব্যাখ্যাটা নিয়ে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কোনো রায় দেয়নি। সুপ্রিম কোর্টকে রায় আগামী আশা করছি 7ই অক্টোবর সুপ্রিম কোর্ট কিছু বলবে। এই যে ব্যাখ্যাটা ইলেকশন কমিশন করছে, এই ব্যাখ্যাটা সম্পূর্ণ আমাদের দেশে এত দিনের যে নির্বাচনী প্রক্রিয়া ছিল, ভোটার লিস্ট তৈরির একটা প্রক্রিয়া ছিল, এবং তার পেছনে যে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ, সকলের জন্য বয়স্ক সমস্ত সবার জন্য ভোটের অধিকার, এই যে পুরো কনসেপ্টটা ছিল, এই কনসেপ্টটাকেই পুরো উল্টে দেওয়া হচ্ছে। পুরোপুরি কনসেপ্টটার উপর একটা বড় আঘাত নামিয়ে আনা হয়েছে। তার কারণ হচ্ছে আমরা আগে আমাদের জোরটা কোথায় থাকতো? আমাদের জোরটা এখানে থাকতো যে ভারতবর্ষের যারাই যে বয়স্ক মানুষ তারা কেউ যেন বাদ না যায় ভোটার লিস্টে। তাহলে ভোটার লিস্টে ম্যাক্সিমাম লোকের নাম আসুক, এবং এই ব্যাপারে ভারতের রেকর্ডটা বেশ ভালো। অর্থাৎ ভারতের ধরুন যে 18+ যে আমাদের জনসংখ্যা ভোটার হওয়ার অধিকারী, তার প্রায় 96-97% মানুষ তারা কিন্তু ভোটার লিস্টে চলে আসেন। মহারাষ্ট্র এরা একটা এমন ভোটার লিস্ট করে দিল সেখানে 100%-এরও বেশি চলে এলো, সেটা তো অনেক অন্য কারচুপি, কিন্তু প্রায় 97% মানুষ এখানে চলে আসেন। আর যেখানে এই ধরনের সিস্টেম নেই, যেমন ধরুন আমেরিকায়, যেখানে ভোটারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে যে ভোটার হওয়াটা তোমার দায়িত্ব, ভোটার বানানোটা রাষ্ট্রের দায়িত্ব নয়, ভোটার হওয়া ভোটারের দায়িত্ব। আপনি নিজে গিয়ে কাঠখড় পুড়িয়ে নামটাকে রেজিস্টার করিয়ে ভোটার হবেন। তাহলে যেখানে এইভাবে রেজিস্ট্রেশন প্রসেস আছে, ইউনিভার্সাল এনরোলমেন্ট প্রসেস নেই ধরুন আমেরিকা, সেখানে প্র্যাকটিক্যালি এখনো পর্যন্ত 70% মানুষ ভোটার লিস্টে আছেন, প্রায় 30% মানুষ ভোটার লিস্টের বাইরে। ওখানকার জন্য ওটাই স্বাভাবিক, এবং হয়তো এই কারণে স্বাভাবিক কারণ আমেরিকা আমরা জানি যে 60-এর দশক পর্যন্ত সেখানে ব্ল্যাক কমিউনিটি, তাদের কাছে ভোটিং রাইট ছিল না, তারা ভোট দিতে পারতেন না। ভারতবর্ষেও নির্বাচনের কথা যদি ভাবি, সংবিধান আসার আগে যে নির্বাচনগুলো হয়েছে ব্রিটিশ আমলে, যখন অন্য আইন ছিল, সেই আইন ভিত্তিতে ধরুন 20-এর দশকে, 30-এর দশকে, 40-এর দশকে যে নির্বাচনগুলো হতো, সেই নির্বাচনগুলোতে ভোটার হওয়ার জন্য অনেক শর্ত ছিল। আপনার কাছে যদি সম্পত্তি না থাকে, ডিগ্রি না থাকে, তাহলে আপনি ভোটার হতে পারবেন না। তাহলে ভোটার হওয়ার জন্য অনেক কিছু পূর্ব শর্ত থাকতো, ফলে একটা খুব ছোট অংশের মানুষ ভোট দিতে পারতেন। সমস্ত মানুষ ভোট দেবেন, এই যে পুরো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা শুরু হচ্ছে স্বাধীনতার পরে, সংবিধান গ্রহণের পরে, এবং আমাদের যে প্রথম নির্বাচন কমিশন তৈরি হয়েছিল, এবং প্রথম যে নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন, তার একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা, ঐতিহাসিক ভূমিকা এর মধ্যে ছিল, যে ভারতবর্ষ এটা দেখিয়ে দিয়েছিল যে এমন একটা দেশে যেখানে শিক্ষার হার অত্যন্ত কম, এমন একটা দেশ যেখানে স্বাধীনতার সঙ্গে সঙ্গে দেশ ভাগ হয়েছে, দাঙ্গা হয়েছে,
এত মানুষ দেশে একদিক থেকে অন্যদিকে চলে গেছেন, একটা এত বড় গান্ধীকে হত্যা করে দেওয়া হয়েছে, এমন একটা চরম নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে একটা খুব দরিদ্র একটা দেশ এবং শিক্ষার হার যেখানে খুব কম, সেই রকম একটা দেশ, সেখানে পুরো তারা একটা নির্বাচন করছে এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকারকে নির্বাচিত করছে এবং সেই নির্বাচনের প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরে চলছে, এমনটা নয়। ধরুন নেপালে কিছুদিন ধরে গণতন্ত্র চলছে, এখন আগামী দিনে গণতন্ত্র থাকবে কি থাকবে না একটা প্রশ্নচিহ্ন চলে এসেছে। ভারতবর্ষ এই ব্যাপারে একটা তৃতীয় বিশ্বের অন্যতম দেশ, যেখানে এত বড় জনসংখ্যা এবং এত রকমের কঠিন পরিস্থিতির মধ্যে কিন্তু নির্বাচনটা মোটামুটি নিয়ম করে এবং মোটামুটি যেটাকে ভরসা করা যায়, খুব কখনো কখনো কারচুপির অভিযোগ এসছে, কিন্তু সাধারণভাবে নির্ভরযোগ্য একটা নির্বাচনী প্রক্রিয়া ভারতবর্ষে ছিল। এই যে ব্যাপারটা ছিল, এটাকে এবারে উল্টে দেওয়া হচ্ছে। তাহলে আগে আমাদের এটা ছিল না। আগে ছিল যে আপনি ভোটার হতে চান, আপনি ভোটার হবেন, 18 বছরের বয়স হয়ে গেছে, আপনি ভোটার হবেন। তারপরে এদেশে যে মানুষ আছে তাকে আমি ধরে নিচ্ছি যে নাগরিক। এবার না ধরে নেওয়ার যদি কোনো কারণ থাকে, কোনো অভিযোগ থাকে, তাহলে সেটা রাষ্ট্র খতিয়ে দেখবে। কিন্তু সবাইকে ঢালাও হারে যে তুমি নাগরিক এটা আগে প্রমাণ করো, এই ঢালাও হারে সবাইকে নাগরিকত্ব প্রমাণ করার পরীক্ষায় নামিয়ে দেওয়া হয়নি কোনোদিন। বিহারের এসআইআর যেটা করেছে, সবাইকে এই পরীক্ষায় নামিয়ে দিয়েছে যে তোমাকে এখানে একটা কিছু লোককে ছাড় দেওয়া হয়েছে। তাকে ছাড় দেওয়া হয়েছে যে 2003-এর ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে বেনিফিট অফ ডাউট তারা পাবে। 2003-এর ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদেরকে নাগরিক ধরে নেওয়া হবে। 2003-এর পরে যাদের যাদের নাম যুক্ত হয়েছে তাদের সবাইকে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে হবে। তাহলে এই প্রথম ব্যাপারটা হচ্ছে এসআইআর যেটা প্রথম, যেটা হচ্ছে ডিপার্চার ভারতবর্ষে এতদিনের যে এস্টাবলিশড প্রসেস, সেখান থেকে সেই ডিপার্চারটা হচ্ছে যে আর কাউকে নাগরিক বলে আমি ধরে নেব না। সবার নাগরিকত্ব সব সময় সন্দেহের ঘেরাটোপের মধ্যে, সবাইকে সব সময় প্রমাণ করতে হবে যে আমি নাগরিক, এই আমার আধার, এই আমার জন্মের নথিপত্র, এই আমার সবকিছু, এটা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় যেটা আমরা দেখলাম, এটা নির্বাচনের এই এসআইআর প্রক্রিয়াটা শুরু হওয়ার পরে আর একটা যেটা বড় কারচুপি, যেখান থেকে এই পরিযায়ী শ্রমিকের নামটা বাদ যাচ্ছে, যে আপনি ভোটার দেখবেন সংবিধান যেটা বলে যে আপনি কে ভোট দেবে, যে 18 বছরের উপরে সে ভোট দেবে। অর্ডিনারি রেসিডেন্ট, আপনি মোবাইল ভোটার না, যে আমি একটা ভোটার হয়ে গেলাম ভারতবর্ষে যেখানে খুশি গিয়ে আমি ভোট দেবো, না। ভারতবর্ষে এরকম কোনো ইউনিভার্সাল ভোটিং ব্যাপারটা নেই। আপনি একটা নির্দিষ্ট এলাকার ভোটার। বলে আপনার ভোট, আপনি যখন ভোট হচ্ছেন তখন আপনার একটা এলাকা অ্যাসাইন্ড হচ্ছে, আপনাকে একটা বুথ অ্যাসাইন করা হচ্ছে, আপনি একটা এলাকার ভোটার। তো এলাকার ভোটার যদি হয় তাহলে সেখানে ধরে নেওয়া হচ্ছে যে আপনি সেখানকার সাধারণভাবে সেই এলাকার আপনি বাসিন্দা, অর্ডিনারিলি আপনি সেখানে থাকেন। তাহলে অর্ডিনারিলি কে থাকে আর কে থাকে না, অর্ডিনারিলি থাকা না থাকার কথাটার মানেটা কি, এটা প্রশ্ন উঠেছে বিভিন্ন সময় এবং সুপ্রিম কোর্ট সেটা নিয়ে ব্যাখ্যা করেছে। তো সুপ্রিম কোর্ট সেখানে যেটা বেসিক্যালি ব্যাখ্যা করেছে যে অর্ডিনারি থাকা মানে হচ্ছে স্থায়ীভাবে থাকেন কি থাকেন না, এটাই আপনার বাড়ি কিনা, আপনি এখানে থাকেন। তাহলে আপনি যে কোনো কাজে বাইরে চলে গেছেন, আপনার কোথাও ট্রান্সফার হয়েছে, আপনি বাইরে কোথাও আছেন, কিন্তু আপনার ঘর বাড়ি এখানে, আপনি এখানকারই মানুষ, অতএব আপনি ভোটটা। অদ্ভুত, আমি কোনো কারণে হয়তো পেলো না আমাকে, তাহলে আমাকে কোনো কারণে পেলো না, তার মানে তো লজিক্যালি এটা হতে পারে না যে আমি স্থায়ীভাবে এখান থেকে কোথাও চলে গেছি। অর্ডিনারিলি রেসিডেন্ট ওদের যদি সীমিত যে নিরিখে ওরা ভাবার চেষ্টা করছে, সেটাও যদি না হয়, তাহলেও তার মানেটা এটা হয় না যে সে লোকটা পার্মানেন্টলি এখান থেকে ঘটি বাটি বিক্রি করে দিয়ে চলে গেছে, সেটা যায়নি। কিন্তু এই ব্যাখ্যাটা করা হচ্ছে, যার ফলে 35 লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাদ পড়ে গেছে। তাহলে দুটো অত্যন্ত ক্রুশিয়াল ব্যাপার এসআইআর এর পুরো ফ্রেমওয়ার্কটার মধ্যে ঢুকে গেছে। একটা হচ্ছে নাগরিকত্ব প্রমাণ করতে হবে, দ্বিতীয় কথাটা হচ্ছে আপনি অর্ডিনারি যদি রেসিডেন্ট না হন তাহলে ইলেকশন কমিশনার বলছে তাহলে তুমি যেখানে থাকো, তুমি বাইরে থাকো, তাহলে বাইরেই ভোটটা দাও। তার মানে হচ্ছে যেটা আমরা স্বাভাবিকভাবে দেখছি যে সেখানে বাইরে ভোটটা দেবে কোথায়। ধরে নিন বাংলার পরিযায়ী শ্রমিক যে গুড়গাঁওতে থাকে, তাকে তো গুড়গাঁও থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাকে তো দিল্লিতে যদি থাকে তার বুলডোজার দিয়ে তার ঘর তো গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমি আশা করবো সে লোকটা হরিয়ানায় ভোট দেবে, সে বাংলার পরিযায়ী শ্রমিক, কিন্তু বাংলায় যদি সে ভোট দিতে না পারে, সে দিল্লিতে ভোট দেবে, সে মহারাষ্ট্রে ভোট দেবে, সে গুজরাটে গিয়ে ভোট দেবে, সে ভোট দেবে না।
তার মানে সে ওখানকারও থাকলো না, এখানকারও থাকলো না, তার ভোটিং রাইটটা চলে গেল। আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে, এক্ষুনি গুরগাঁওতে যে অভিযান চলছিল পরিযায়ী শ্রমিকদেরকে ওখানে তাড়ানোর জন্য, আমরা সেখানে গিয়েছি, সেই সমস্ত কলোনিগুলোতে গেছি, বস্তিগুলোতে গেছি, কথা বলেছি। আমি দেখলাম যে তাদেরকেও একটা এনিউমারেশন ফর্ম দেওয়া হয়েছে যে আপনি এখানে থাকেন, একটা পুলিশ ভেরিফিকেশন হবে। তো ভেরিফিকেশন ফর্মটা কি আছে? ভেরিফিকেশন ফর্মটা আছে যে আপনি এখানে থাকেন, তাহলে আপনার যে বাড়িওয়ালা, সে বাড়িওয়ালা লিখে দেবে, থাকে তো সে বস্তিতে, সে কোন বাড়িওয়ালা তাকে লিখে দেবে। আপনাকে যে নিয়োগকর্তা, সে তো কাজ করে, একটা র্যাক পিকারের কাজ করে, সে তো ওখান থেকে সমস্ত নোংরা তুলে সেটাকে বিক্রি করে, স্ক্র্যাপ বিক্রি করে, তার কোনো নিয়োগকর্তা তো নেই, তার কোনো এমপ্লয়ার নেই, কোনো টাটা বিড়লা তাকে চাকরি দেয়নি, তাহলে কোনো সরকার তাকে চাকরিটা দেয়নি, তাহলে তার কোনো নিয়োগকর্তাও নেই, তাহলে সে কোথা থেকে একজন নিয়োগকর্তা আর কোথা থেকে বাড়িওয়ালার সিগনেচার আনবে? তাকে দুজনের লোকাল রেফারেন্স আনতে হবে। সেই প্রবাসী মানুষটাকে, পরিযায়ী শ্রমিকটাকে কে লোকাল রেফারেন্স দেবে? সেখানে থানায় আমরা যখন গেলাম, থানা বলছে যে আমাদেরকে তো বলা আছে যে বাংলা ভাষী যারা আছে, আসাম থেকে আসুক আর পশ্চিম বাংলা থেকে আসুক, এদের উপরে কড়া নজর রাখবে, এরা এই সমস্ত অপরাধ করে বেড়ায়। তাহলে তার চোখে তো একজন পরিযায়ী শ্রমিক তো অপরাধী, অপরাধ সে তারাই করে বেড়ায়, সে কেন রেফারেন্স দেবে? এরপরে যেটা বলা হচ্ছে যে সেই পরিযায়ী শ্রমিক, সে যখন সবকিছু দেখাচ্ছে, যে আধার কার্ড, রেশন কার্ড, তারা পকেটে করে এগুলো নিয়ে ঘুরে বেড়ায়, যে কোনো সময় কেউ চাইতে পারে, সে যখন সবকিছু দেখাচ্ছে, তারপরেও এমএইচ এর একটা নোটিফিকেশন এসছে ভেরিফিকেশনের জন্য। 30 দিন, একদিন দুদিন না, 30 দিন তাকে ডিটেন করে রাখা হবে। আজকে সেখানে যেগুলো কমিউনিটি সেন্টারগুলো ছিল গুরগাঁওতে, যেগুলো বিভিন্ন কমিউনিটি সেন্টার হিসেবে আমরা জানতাম, সেটা এখন ডিটেনশন সেন্টার হয়ে গেছে। 30 দিন তাকে ডিটেন করে বলা হচ্ছে, ওই তোমার আধার কার্ড তুমি রাখো, ঠিক আছে আমি দেখেছি, তুমি যেখানকার মানুষ বলছো সেখানকার পুলিশের কাছ থেকে খবরটা নেব। এইবারে আপনি ভেবে দেখুন যে যখন ডাবল ইঞ্জিন সরকার হবে, পশ্চিমবাংলা এখনো বিজেপির সরকার নেই, পশ্চিমবাংলা এখনো বিজেপির সরকার নেই, তাই নদিয়া, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মেদিনীপুরে আমার পরিযায়ী শ্রমিক মুসলিম, অধিকাংশ মুসলিম, কিছু হিন্দুও দেখলাম। ফলে আমি দেখলাম যে সেখানে এই থানাগুলো থেকে 2 দিন পরে, 4 দিন পরে তারা একটা করে ভেরিফিকেশন করে পাঠিয়েছে, হ্যাঁ অমুক মানুষটি আমার এলাকার মানুষ। কিন্তু যেদিন পশ্চিমবাংলাতেও বিজেপি চলে আসবে, ডাবল ইঞ্জিন হবে, ওই হরিয়ানাতেও বিজেপি, পশ্চিমবাংলাও বিজেপি, সেদিন সেই জাতা কলে তো সেই পরিযায়ী শ্রমিকটি সবার আগে মারা যাবে। কোনো সরকার, কোনো থানা বলে দেবে যে লোকটা আমার? আসামের কোনো থানা বলবে যে গোয়ালপাড়া থেকে যে বাঙালি গেছে সে আমাদের আসামের মানুষ, সে বাংলাদেশের মানুষ নয়? কোনো থানা বলবে না। ফলে এনআরসিতে নাম আছে, এনআরসিতে নাম থাকা মানুষ সে গুরগাঁওতে গিয়ে সেখান থেকে বিতাড়িত হচ্ছে এবং তাকে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তাই বিরাট বড় একটা চক্রান্ত এই এসআইআর এর ফ্রেমওয়ার্কটার মধ্যে আছে। এবারে ফ্রেমওয়ার্কের পরে এসে প্র্যাকটিক্যাল ব্যাপারে আসি। এবং এই ফ্রেমওয়ার্কটাকে আমরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছি। এই ব্যাপারটাকে আমরা চ্যালেঞ্জ করেছি যে এটা ভারতবর্ষের সংবিধানে যে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজ, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ যে ধারণাটা আছে, যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টের পরিপন্থী, এই কনসেপ্টের বিরুদ্ধে এটা যায়। এখন যদি সবাইকে আমি আগে বলি যে তুমি আগে নাগরিকত্ব প্রমাণ করো, তার মানে বেসিক্যালি আমি আগে একটা এনআরসি করছি, সেই এনআরসিটার ভিত্তিতে আমি একটা ভোটার লিস্ট দাঁড় করাবো, তাই এটা মানেই হচ্ছে প্রচুর মানুষ বাদ পড়ে যাবে, আনডকুমেন্টেড। সম্ভব নয়, তার কাছে ডকুমেন্ট নেই, থাকতে পারে না। তাহলে আনডকুমেন্টেড সিটিজেন, তাকে আমি বলে দেবো তুমি বিদেশি নাগরিক। ঠিক যেটা ভারতের নাগরিকদের সাথে হচ্ছে, আমেরিকায় গেছে, ডকুমেন্ট দেখাতে পারছে না, আনডকুমেন্টেড, তাকে ট্রাম্প ওই সমস্ত হাতে পায়ে শিকল পরিয়ে তাকে তো অপরাধীর মতো, কৃতদাসের মতো তাকে হাওয়াই জাহাজে পুরো তাদেরকে ঠেলে পুড়ে দিয়ে অমৃতসরে পাঠিয়ে দিচ্ছে। তাহলে ভারতবর্ষেও এরকম প্রচুর আনডকুমেন্টেড, এদেরকে বলা হয় আনডকুমেন্টেড সিটিজেন, যার কাছে ডকুমেন্ট নেই, তার মানে ইজ নট ইললিগাল, তিনি ইললিগাল হয়ে যাচ্ছেন না তার কারণে, তার কাছে ডকুমেন্ট নেই, সেটা আমাদের একটা সিস্টেমের ব্যাপার। আপনার কাছে জন্মের প্রমাণপত্র নেই, থাকতো না, জন্মের প্রমাণপত্র থাকতো না, আগে দিত না, এখনো ইউনিভার্সাল রেজিস্ট্রেশন অফ বার্থ এন্ড ডেথ হচ্ছে না, সম্ভব নয়, সেটা এখনো হচ্ছে না। স্কুলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানে তার কাছে ডিগ্রি নেই, তার কাছে কোনো স্কুল লিভিং সার্টিফিকেট থাকতে পারে না, কোনো বাড়ি নেই, তার কাছে জমি নেই। এখন ইলেকশন কমিশনার বলছে 0 নম্বরের যে বাড়িগুলো দেখছেন, সেই 0 নাম্বারটা আসলে হচ্ছে হোমলেস, তারা নাকি সবাই রাস্তায় ঘুমোয়। তাকে আমি বলছি 0 নাম্বার নাকি তাকে ইলেকশন কমিশন থেকে 0 নাম্বার দিয়ে দেয়। তো এই যদি ডকুমেন্ট যদি চাওয়া হয়, তাহলে এটা একটা বড় আকারে ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট বা ভোটার অধিকার থেকে, ভোটদানের অধিকার থেকে মানুষের একটা
বড় আকারে বঞ্চনা, তাকে সেখান থেকে বিতাড়িত করা।